রিক্সাওয়ালাটা রোগা, অথচ রিক্সাটা চালাচ্ছে ঝড়ের বেগে। রুমার ভয় ভয় লাগছে, এই বুঝি ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। সে রিক্সা থেকে ছিটকে পড়বে রাস্তায়, মাথা টাথা ফেটে একটা রক্তারক্তি কাণ্ড হবে। সোহেল চত্বরের মোড় ঘুরে কিছুটা সামনে এগোতেই রিক্সা জ্যামে আটকা পড়ল। রুমা একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শক্ত কাঠ হয়ে নেওয়া থেকে আরাম করে বসলো। ভাবছে রিক্সাওয়ালাকে বলবে নাকি যেন একটু ধীরে সুস্থে চালায়। অবশ্য বললেও কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। চ্যাংড়া চেহারা রিক্সাওয়ালা এদেরকে জোরে চালাতে নিষেধ করলে আরও গতি বাড়িয়ে দেয়। এরা মনে হয় কম বয়সী মেয়ে প্যাসেঞ্জারদের আতঙ্কের মধ্যে রেখে এক ধরনের আনন্দ খুঁজে পায়। আরও একবার এমনই এক চ্যাংড়া চেহারা রিক্সাওয়ালার রিক্সায় চড়েছিল রুমা। সেই রিক্সাওয়ালাটাও এমন জোরেই চালাচ্ছিল। রুমা জোরে চালাতে নিষেধ করলো। এরপরে রিক্সাওয়ালাটা গতি আরও বাড়িয়ে দিল। রুমা রেগে উঠে বলল, আস্তে চালাতে বললাম, এখন দেখি আরো জোরে চালাচ্ছেন। রিক্সাওয়ালাটা পেছনে মুখ ঘুরিয়ে মুখ ভর্তি হাসি নিয়ে বলল, আফা টাইট হয়ে বয়েন, কিচ্ছু হইবে না। তারপর গতি আরও বাড়িয়ে দিল। গায়ের সর্বশক্তি দিয়ে চালাতে লাগলো। রুমা ভয়ে আতঙ্কে শক্ত কাঠ হয়ে যেন উঠতে উঠতে গন্তব্যে পৌঁছে গেল। গন্তব্যে পৌঁছানোর পর রিক্সাওয়ালাটা গামছা মুখের ঘাম মুছতে মুছতে বলল, আফা 5 টাকা বাড়াই দিয়েন, অনেক খাটনি গেছে। রিক্সাওয়ালার মুখ ভর্তি হাসি দেখে মনে হচ্ছিল খাটনি গেলেও সে বেশ আনন্দ পেয়েছে। লম্বা জ্যাম, জ্যাম ভাঙতে আর কতক্ষণ লাগবে কে জানে। প্রায় রোজ বিকেলেই সন্ধ্যার আগো মুহূর্তে অফিস থেকে বাড়ি ফেরার পথে রুমার এমন জ্যামে আটকা পড়ার অভিজ্ঞতা হচ্ছে। অফিস শেষে ঘরমুখী মানুষের ভিড়েই বোধ হয় রোজ এই সময়ে জ্যামটা লাগে। রুমা একটা বেসরকারি ব্যাংকের জুনিয়র অফিসার। মাত্র কয়েক মাস হলো চাকরিটা পেয়েছে। মাইনে বেশ ভালোই, 8টা 5টা অফিস। কাগজে কলমে 8টা 5টা হলেও অফিস থেকে বের হতে 6টা 6:15 বেরিয়েই যায়। জ্যাম মনে হয় ছুটতে শুরু করেছে। রিক্সা গাড়িগুলো ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। মাথা ভর্তি সাদা চুলে ভরা এক বৃদ্ধা ধীরে ধীরে সামনে এগোতে থাকা রিক্সা গাড়ির যাত্রীদের দিকে ছুটে ছুটে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কি যেন বলছে। সবাই বৃদ্ধাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। রিক্সার গাড়ির হর্নের শব্দে বৃদ্ধাটি কি বলতে চাইছে বোঝাও যাচ্ছে না। দেখে মনে হচ্ছে বৃদ্ধা রাস্তার ভ্রাম্যমান পাগলি। বৃদ্ধার গায়ে ময়লা নোংরা পোশাক, মাথায় উস্কো খুস্কো পাটের আঁশের মতো ঘিয়া জঙ্গুলে চুল। চুলগুলো মুখের ওপর পড়ে ঢেকে রয়েছে তার সমস্ত মুখটা। চেহারা দেখাও যাচ্ছে না। হাত ভর্তি ময়লা জমা বড় বড় নখ, নখগুলো কিছুটা পাখির ঠোঁটের মতো বাঁকানো। সেই নখ দিয়ে অনবরত সে মাথা চুল করছে। রুমার রিক্সা বৃদ্ধার কাছাকাছি পৌঁছে গেছে। অন্য সব যানের মতো রুমার রিক্সার দিকেও বৃদ্ধা ছুটে এসেছে। বৃদ্ধার দুহাত ভর্তি নখে আঁচড়ের চেরা ক্ষত, ক্ষতগুলো দিয়ে চুইয়ে বের হচ্ছে টাটকা রক্ত। হাত দুটো সামনের দিকে বাড়িয়ে ধরে সেই রক্ত দেখিয়ে দেখিয়ে বৃদ্ধা এলোমেলো কিছু বকছে। রক্ত 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 লাগবে, রক্ত এই নে রক্ত, আমার গায়ের সমস্ত রক্ত নিয়ে নে। বোঝাই যাচ্ছে বদ্ধ উন্মাদ। কি আশ্চর্য! রিক্সাওয়ালাটা রিক্সা থামিয়ে তামাশা দেখতে লাগলো। সেই সুযোগে বৃদ্ধা পাগলিটা একেবারে রুমার সামনে এসে পড়ল। হাত বাড়িয়ে রুমাকে ছুতে চাইছে আর মুখে বলেই যাচ্ছে, রক্ত রক্ত লাগবে, রক্ত রক্ত রক্ত। রুমা ভয়ে গুটিসুটি মেরে আতঙ্কিত গলায় কোনো ক্রমে ধমকে উঠল, এই পাগলি, যাও যাও যাও, এখান থেকে যাও, সরো, দূরে সরো। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে যোগ করলো, রিক্সাটা থামিয়ে রেখেছেন কেন? জলদি এখান থেকে চলুন, জলদি চলুন। রিক্সাওয়ালাটার কোনো বিকার ঘটল না। সে মুখ টিপে টিপে হাসছে।
তার চেহারা দেখে মনে হচ্ছে ব্যাপারটায় সে খুব মজা পাচ্ছে। গুটিয়ে রিকশায় বসা রুমার ডান হাতটা মুহূর্তের জন্য বৃদ্ধা পাগলিটা স্পর্শ করে ফেলল। স্পর্শের সঙ্গে সঙ্গে রুমা প্রচণ্ড একটা আর্তচিৎকার দিয়ে উঠল। তার কাছে মনে হলো যেন সে জ্বলন্ত গনগনে লাল অঙ্গারের ছ্যাঁকা খেয়েছে। প্রচণ্ড চলুনি হতে লাগলো। জায়গাটা পোড়া ক্ষতের মতো কালো হয়ে গেল। জেগে উঠল বড়সড় একটা ফোসকা। যন্ত্রণায় ও আতঙ্কে রুমা রিকশা থেকে ছিটকে নেমে, কেউ আমাকে এই পাগলির হাত থেকে রক্ষা করেন প্লিজ, কেউ রক্ষা করুন বলে চিৎকার করতে করতে ছুটতে লাগলো। পিছু পিছু পাগলিটাও ধাওয়া করতে লাগলো। তাই দেখে রিকশাওয়ালাটা আর হাসি চেপে রাখতে পারলো না, দাঁত বের করে হেসেও ফেলল। রুমা রাস্তার ডিভাইডার টপকে ডান পাশের রাস্তায় চলে গেল। ডান পাশের রাস্তা দিয়ে হুশ হাস করে ছুটছে ভারী ভারী যান। দিক বিদিক জ্ঞানশূন্য রুমা রাস্তার মাঝ বরাবর পৌঁছতেই প্রচণ্ড গতিতে ছুটে আসা একটা মাইক্রোবাসের সাথে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় লুটিয়ে পড়ল। রক্তে ভেসে যেতে লাগলো রাস্তা। আশেপাশের লোকজন ছুটে এলো। সিটি হসপিটাল। রুমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে একটা মেজর অপারেশন করা হবে। ডাক্তার নার্সদের ব্যস্ত ছোটাছুটি। রুমার বাবা মা অপারেশন থিয়েটারের সামনে ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করছেন। অপারেশন থিয়েটারের দরজা ভেতর থেকে বন্ধ। রুমার মা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছেন। রুমার বাবারও দু চোখ ছাপিয়ে নামছে নোনা জলের বন্যা। তাদের একমাত্র মেয়ে এখন জীবন মৃত্যুর মুখোমুখি। ডাক্তাররা তেমন একটা ভরসা দিতে পারছে না। বাঁচার সম্ভাবনা নাকি খুবই কম। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা চালাবে, বাকিটা ওপরওয়ালার হাতে। অপারেশন থিয়েটারের ট্রান্সলুসেন্ট গ্লাসের দরজা খুলে হন্তদন্ত ভঙ্গিতে বের হয়ে এলো এক নার্স। রুমার বাবা মা দুজনেই সেদিকে তাকিয়েছিলেন। নার্সকে বেরোতে দেখেই তারা দুজনেই ছুটে গেলেন তার কাছে। নার্স মেয়েটা বলল, এখনই এক ব্যাগ এবি নেগেটিভ রক্তের প্রয়োজন, তা না হলে আপনাদের মেয়ের রক্তের গ্রুপ এবি নেগেটিভ। এই গ্রুপের আর কোনো রক্ত আপাতত আমাদের হাতে নেই। আমরা বিভিন্ন হসপিটাল এবং ব্লাড ব্যাঙ্কগুলোতে খোঁজ নিচ্ছি, কিন্তু তার আগে এখনই এক ব্যাগ রক্ত না হলে চলছে না। রুমার বাবা মা দুজনেই একসাথে বলে উঠলেন, আমার রক্ত নিন। আমার রক্ত নিন? নার্স বলল, চলুন তাহলে রক্ত পরীক্ষা করে দেখি আপনাদের কারো রক্তের গ্রুপ এবি নেগেটিভ কিনা। এই গ্রুপের রক্ত খুবই রেয়ার। রুমার বাবা মা দুজনের রক্ত পরীক্ষা করে দেখা গেল তাদের কারোরই এবি নেগেটিভ রক্ত নয়। রুমার বাবা মা দুজনেই অস্থির হয়ে পাগলের মতো তাদের বিভিন্ন আত্মীয় পরিজনদের ফোন করতে লাগলেন। তাদের মধ্যে যদি কাউকে পাওয়া যায় যার রক্তের গ্রুপ এবি নেগেটিভ, সেই আশাতেই কর্তব্যরত নার্সও বিভিন্ন হসপিটাল এবং ব্লাড ব্যাঙ্কগুলোতে খোঁজ নিতে লাগলো, কিন্তু কোথাও থেকে আসার কোনো খবর পাওয়া গেল না। এমন সময় ইন্টারকমের রিসেপশন থেকে ফোন এলো। রিসেপশন থেকে জানালো কিভাবে যেন বৃদ্ধ এক পাগলি রিসেপশনে ঢুকে পড়েছে। সে আবোল তাবোল উল্টোপাল্টা বকছে, তবে তার উদ্দেশ্য বোঝা যাচ্ছে, সে রক্ত দিতে চাইছে। গার্ডকে ডেকে তাকে তাড়ানোর চেষ্টাও করা হয়েছে, কিন্তু সে রক্ত না দিয়ে কিছুতেই যাবে না বলে বসে আছে। সব শোনার পর নার্স রিসেপশনিস্টকে বলল, ঠিক আছে, পাগলিটাকে কারোর সাথে ব্লাড ট্রান্সমিশন রুমে পাঠিয়ে দাও। পাগলির রক্ত পরীক্ষা করে দেখা গেল রক্তের গ্রুপ এবি নেগেটিভ। রুমার বাবা মাকে খবরটা জানানো হলো। তারা খবরটা শুনে ওয়েটিং লাউঞ্জ থেকে ছুটে গেলেন রক্ত পরিসঞ্চালন কক্ষে। তারা একটিবার সেই বৃদ্ধাকে দেখতে চান, যে তাদের একমাত্র মেয়ের এমন চরম মুহূর্তে তাকে বাঁচানোর জন্য রক্ত দিতে এসেছে। বৃদ্ধাকে মাথা নত করে ধন্যবাদ জানাবেন তারা, জানাবেন কৃতজ্ঞতা। রক্ত পরিসঞ্চালন কক্ষে ঢুকে রুমার বাবা মা দুজনেই বৃদ্ধা পাগলিটাকে দেখে প্রচণ্ড একটা ধাক্কা খেলেন।
নোংরা ময়লা বিচ্ছিরি বেশভূষার এক বৃদ্ধা, যেন নর্দমা থেকে উঠে এসেছে। গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। মাথা ভর্তি পাটের আঁশের মতো জঙ্গুলে চুলগুলো ঢেকে রেখেছে তার মুখখানা। গায়ের রং ঠিক কালো নয়, কেমন ছাই বর্ণ। দেহটা কুঁজো মানুষের মতো। হাত ভর্তি ময়লা জমা বড় বড় নখ। দেখেই কেমন গা ঘিন ঘিন করে ওঠে। রুমার বাবা মা এই ভেবে শিউরে উঠলেন, এমন কুৎসিত একটা পাগলির রক্ত ঢুকানো হবে তাদের মেয়ের শরীরে। এছাড়া কি বা করার আছে? মেয়েকে বাঁচাতে হলে সব কিছুই মুখ বুজে মেনে নিতে হবে। রুমার মা এগিয়ে গেলেন পাগলিটার কাছে, কৃতজ্ঞতা সূচক কথায় বলতে লাগলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এখনই এক ব্যাগ রক্তের ব্যবস্থা না হলে কি যে হতো। আপনি এর বিনিময়ে যা চাইবেন তাই দেব। বৃদ্ধা পাগলিটা খল খল করে কুৎসিত ভঙ্গিতে হেসে উঠে বলল, আমি যা চাইব তাই দেবি? এনে এনে তাহলে আমার শরীরের সমস্ত রক্ত নিয়ে নে। রুমার বাবা মা বুঝতে পারলেন একেবারেই রাস্তার বদ্ধ উন্মাদ। একে কৃতজ্ঞতা জানিয়ে কিছু হবে না, তার চেয়ে বরং কিছু নগদ টাকা পয়সা দিয়ে দেওয়াই ভালো। রুমার বাবা 500 টাকার কতগুলো কর করে নোট বাড়িয়ে ধরলেন পাগলিটার দিকে। তাই দেখে পাগলি বিকট গা শিউরানো শব্দে হেসে উঠল। হাসির দমকে তার মুখ ঢেকে থাকা চুলগুলো দুপাশে সরে গেল। এই প্রথম তার চেহারাটা ভালোভাবে সম্পূর্ণ দেখা গেল। দেখা গেল তার চোখ দুটো। কি আশ্চর্য! পাগলিটা তো অন্ধ। তার দু চোখের কালো মণির কোনো চিহ্ন মাত্র নেই। চোখ দুটো খোসা ছাড়ানো পচা লিচুর মতো ঘোলাটে। মুখখানা যেন আগুনে ঝলসানো। কুচকানো ভাঁজ ভাঁজ শত শত বলিরেখায় পরিপূর্ণ। পাগলিটার চেহারা দেখে রুমার বাবা মার বুক ধক করে উঠল। এমনকি নার্স মেয়েটাও মনে হয় একটু কেঁপে উঠল। এত কুৎসিত আর ভয়ঙ্কর চেহারার কোনো মানুষের হতে পারে বোধহয় তা তাদের কল্পনাতেও ছিল না। রুমার বাবা মা ভেবে অবাক হলেন, বদ্ধ উন্মাদ, তার উপর এমন একজন অন্ধ কি করে এই হাসপাতালে এসে পৌঁছলো? আর টাকা বাড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে কেন এমন বিদ্রুপাত্মক হাসি হেসে উঠল? তার তো টাকা দেখতে পাওয়ার কোনো কারণই নেই। রুমার বাবার টাকাটা হাতে ধরিয়ে দিতে যাচ্ছিলেন, তার আগেই অন্ধ পাগলিটা বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলতে লাগলো, নে নে নে, তাড়াতাড়ি সব রক্ত নিয়ে নে, আর সময় নষ্ট করিস নে, না হলে মেয়েটাকে বাঁচানো যাবে না। নার্স মেয়েটা রুমার বাবাকে উদ্দেশ্য করে বলল, স্যার, একে টাকা দিয়ে কোনো লাভ হবে না। টাকা পয়সা সামলে রাখার মতো হুঁশের নেই। তার চেয়ে বরং রক্ত দেওয়া শেষে কিছু খাবার কিনে দিয়েন। এমনিতেও রক্ত দেওয়া শেষে তরল খাবার খাবার প্রয়োজন হয়। আপনারা এখন গিয়ে লাউঞ্জে অপেক্ষা করুন, আমি রক্তটা নিই। রুমার বাবা মা একরাশ বিস্ময় নিয়ে লাউঞ্জে ফিরে গেল। এমনিতেই তারা তাদের একমাত্র মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় অস্থির। তার উপর পাগলিটার হঠাৎ আগমন এবং তার অদ্ভুত আচরণ তাদেরকে একেবারে হতবিহ্বল করে দিয়েছে। পাগলির রক্তের ব্যাগটা অতি দ্রুতই ভরে গেল। নার্স পাগলির হাত থেকে রক্ত নেওয়ার সুচটা খোলার জন্য হাত বাড়ালো। আর ঠিক তখনই পাগলি হুঙ্কার দিয়ে উঠল, আরো রক্ত নে, মেয়েটাকে বাঁচাতে হলে আমার শরীরের আরো রক্ত দরকার। এই সব রক্ত নিয়ে নে। নার্স বোঝাতে চাইল একজন মানুষের শরীর থেকে একেবারে এর চেয়ে বেশি রক্ত নেওয়া ঠিক নয়, কিন্তু পাগলি কিছুতেই মানল না। আরও রক্ত দেওয়ার জন্য সে একেবারে মরিয়া হয়ে উঠল, চিৎকার চেঁচামেচি শুরু করলো। তার অপ্রকৃতিস্থতা চরম রূপ নিল। কিছুতেই পাগলিকে মানাতে না পেরে শেষ পর্যন্ত রক্ত নেওয়ার জন্য
আর একটা খালি রক্তের ব্যাগ লাগিয়ে দিল নার্স। ভাবলো আরো হাফ ব্যাগ রক্ত নিলেও নেওয়া যায়। পাগলির শারীরিক অবস্থা বেশ ভালোই আছে, ব্লাড প্রেশার যথেষ্টই নর্মাল, সমস্যা হবে বলে মনে হচ্ছে না। নার্স দ্বিতীয় রক্তের ব্যাগটা লাগিয়ে দেওয়ার পর পাগলিকে একা রেখে প্রথমে ভরা ব্যাগটা নিয়ে অপারেশন থিয়েটারের দিকে গেল। অপারেশন থিয়েটারে রক্তের জন্য অপেক্ষা করছে, যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া প্রয়োজন। নার্সের কাছে একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে। মানুষের শরীর থেকে রক্ত নেওয়ার বেশ কিছুক্ষণ পর্যন্ত রক্তের বেশ একটা গরম ভাব থাকে। রক্তের ব্যাগটা হাতে ধরলেই সেই গরম অনুভূতিটা টের পাওয়া যায়, কিন্তু পাগলির রক্তটা একেবারে হিমশীতল, যেন এই মুহূর্তে রক্তটা নেওয়া হয়নি, নেওয়া হয়েছে অনেক আগে আর ফ্রিজে রাখা ছিল। নার্স রক্তের ব্যাগটা অপারেশন থিয়েটারে পৌঁছে দিয়েই আবার রক্ত পরিসঞ্চালন কামরায় ফিরে এল। পরিসঞ্চালন কামরার দরজা খুলতেই সে প্রচণ্ড আঁতকে উঠল। সমস্ত কামরা ভর্তি কুয়াশার মতো ঘন ধোঁয়া। আগুন লাগলো নাকি? কাঁচতে কাঁচতে ঘন ধোঁয়া ভেদ করে সে ভিতরে গিয়ে গেল। এ কি কাণ্ড! বেডে শোয়া অবস্থায় পাগলির সমস্ত দেহটা একেবারে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। ওরা বিকৃত মুখটার মাঝে খোসা ছাড়ানোর সিদ্ধ ডিমের মতো সাদা চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। কি বীভৎস দৃশ্য! নার্স মেয়েটা জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। শুধু পাগলির দেহটাই পুড়ে অঙ্গার হয়েছে, অথচ কামরার অন্য সব কিছুই একেবারে অক্ষত। এমনকি পাগলির অঙ্গার দেহটা যে বেডের উপর, সেই বেডের চাদরটা পর্যন্ত অক্ষত। পাগলির শরীর থেকে আরও রক্ত নেওয়ার জন্য লাগানো দ্বিতীয় ব্যাগটাও অক্ষত এবং রক্তে পরিপূর্ণ। ওদিকে অপারেশন থিয়েটারে পাগলির রক্ত রুমার শরীরে প্রবেশ করাতেই রুমার শারীরিক অবস্থার অতি দ্রুত উন্নতি হতে লাগলো, যেন মৃত্যু পথযাত্রী একটা মানুষ ঘুরে জীবনের দিকে ছুটে আসছে। নিমেষে হার্টবিট, শ্বাস প্রশ্বাস, ব্লাড প্রেশার, পালস সব কিছু স্বাভাবিক রূপ নিচ্ছে। অপারেশন করারত ডাক্তারদের মধ্যেও এক ধরনের স্বস্তি ফিরে এলো। অবাক, বিস্মিত আর আনন্দিত ডাক্তাররা ভাবল, এটা নিশ্চয়ই মিরাকল, নিশ্চয়ই সৃষ্টিকর্তার সরাসরি হস্তক্ষেপ। তাদের একবারও মনে হলো না পাগলির ওই রক্তেই অস্বাভাবিক কোনো ক্ষমতা রয়েছে। তারা তো তখন পর্যন্ত জানেই না এটা কার রক্ত, আর এটাও জানে না রক্ত পরিসঞ্চালন কক্ষে কি ঘটেছে। রুমার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। অ্যাক্সিডেন্টের জখমগুলো এবং অপারেশন করা স্থানের সেলাইয়ের ক্ষত ভালোভাবেই শুকিয়ে গেলেই সে হাসপাতাল থেকে বাসায় ফিরে যেতে পারবে। এছাড়া তেমন কোনো জটিল সমস্যা তার শরীরে আর নেই। সে এখন কারোর সাহায্য নিয়ে একটু আধটু হাঁটা চলাও করতে পারে। রুমা বেশিরভাগ সময় বেডে শুয়ে গল্প, উপন্যাস প্রভৃতি পড়ে পড়ে কাটায়। কখনো আবার তার কেবিনের বারান্দায় গিয়ে বসে, খোলা আকাশে মেঘেদের দলকে ছুটতে দেখে, পাখিদের উড়ে যেতে দেখে। অনেক দূরের মাঠে কম বয়সী ছেলেদের সাদা পোশাকে ক্রিকেট খেলতে দেখে খুব ভালো লাগে তার। রক্ত দেওয়া শেষে পাগলির দেহটা যে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছিল, এই দৃশ্য সেই নার্স মেয়েটা ছাড়া আর কেউই দেখেন। সেদিন নার্স মেয়েটাকে যখন রক্ত পরিসঞ্চালন কক্ষ থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল, বেডের ওপর পাগলির পোড়া অঙ্গার দেহ বলতে কিছুই ছিল না। ছিল না কোনো পোড়া গন্ধ বা ধোঁয়া। সব কিছু ছিল একেবারে পরিপাটি, স্বাভাবিক, যেমনটা সবসময় থাকে। নার্স মেয়েটার জ্ঞান ফেরার পর সবাইকে ঘটনাটা বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সে সবাইকে বারবার বোঝাতে চায় যে ওই পাগলিটা স্বাভাবিক কেউ ছিল না। পাগলির চেহারা, আচার আচরণ, রক্ত কিছুই স্বাভাবিক ছিল না, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। সবাই ধারণা করে অতিরিক্ত কাজের চাপে কোনো মানসিক
সমস্যা হয়েছে তার। কিছুদিনের জন্য তাকে ছুটিও দিয়ে দেওয়া হয়। তবে ওই নার্স মেয়েটার একটা প্রশ্নের সঠিক জবাব কেউ দিতে পারে না। তা হলো, পাগলিটাকে কি কেউ হাসপাতাল থেকে বের হয়ে যেতে দেখেছে? রিসেপশনিস্ট, গার্ড, সবাইকে জিজ্ঞেস করা হয়। সবাই স্বীকার করে কেউই পাগলিটাকে যেতে দেখেনি। কিন্তু তাতে কি আসে যায়? হয়তো তাদের সবার অলক্ষ্যে কোনো এক সময় পাগলি হাসপাতাল থেকে চলে গিয়েছে। হাসপাতালে এত মানুষ আসা যাওয়া করে, সবার দিকে লক্ষ্য রাখা কি সম্ভব? গভীর রাত, সমস্ত হাসপাতাল জুড়ে পিন পতন নীরবতা। রুমার কেবিনের দরজায় কে যেন টুকটুক করে শব্দ করছে। এত রাতে কে এলো? হাসপাতালের কোনো নার্স কি রুটিন চেক আপ করতে এসেছে? রুমার তো মাঝরাতে কোনো ওষুধ বা ইঞ্জেকশন নেবার নেই। তাহলে এত রাতে নার্স এসে ঘুমের ব্যাপারটা কেন? রুমা তার ঘুমন্ত মায়ের দিকে তাকালো। রুমার মা কেবিনের এক্সট্রা বেডে বেঘরে ঘুমোচ্ছেন। রুমার অ্যাক্সিডেন্টের পর থেকে মাই সর্বক্ষণ তার পাশে থেকেছেন, দেখাশোনা করেছেন। গত দিনগুলোতে তার উপর দিয়ে যে ধকল গেছে, একে তো সারাক্ষণ দুশ্চিন্তায় অস্থির হয়ে থেকেছেন, তার উপর রুমার সেবা শুশ্রূষা করা। অনেকগুলো রাত না ঘুমিয়ে রুমার শিয়রে বসে কাটিয়েছেন। রুমা ভাবলো মাকে ঘুম থেকে না জাগিয়ে সে নিজেই উঠে দরজা খুলে দেখবে কে এসেছে। সে এখন কারো সাহায্য ছাড়াই দেওয়াল টেওয়াল ধরে হাঁটা চলা করতে পারে। রুমা দেবিনের দরজা খুলল। দরজার সামনে হাসপাতালের কোনো নার্স দাঁড়িয়ে না, খুবই বয়স্ক একজন লোক দাঁড়ানো। লোকটার মুখটা কেমন শুকনো আর মলিন। বৃদ্ধ লোকটা রুমাকে দেখেই অনুনয় করে বলে উঠলেন, মাগো, খুব বিপদে পড়ে আইছি। আমি এই হাসপাতালের এক রুগী। এই তলার উত্তর মাথার ক্যান্সার ইউনিটের কেবিনে আছি। আইজ রাইতে আমার লগে আমার ছেলে মেয়ে বা বাড়ির কেউ নাই। ডাক্তাররা আমারে মাঝ রাইতেও কি যেন একটা ট্যাবলেট খাইতে দিছে। অতগুলো আমি ট্যাবলেটের মধ্যে কোনটা খাইতে হবে তা তো বুঝতেছি না। নার্স আইসা খাওয়ানোর কথা ছিল, কিন্তু কোনো নার্সরে আশেপাশে দেখতাছিও না। মাগো, তুমি মনে হয় শিক্ষিত মাইয়া, তুমি যদি আমার কেবিনে গিয়া একটু দেখাইয়া দিতা। বৃদ্ধের করুণ মুখের দিকে তাকিয়ে না বলতে পারলো না রুমা। একটু যেন ভেবে বলল, ঠিক আছে, চলুন দেখিয়ে দিচ্ছি। বৃদ্ধকে অনুসরণ করে এগোতে লাগলো রুমা। নীরব নিস্তব্ধ করিডর। রুমা দুপাশে দেওয়াল ধরে ধরে কোনো ক্রমে হাঁটছে। একটার পর একটা বন্ধ রুমের পাশ কাটিয়ে যাচ্ছে তারা। দুজনেই খালি পায়ে, তাই হাঁটার কোনো শব্দ হচ্ছে না। হঠাৎ রুমা তার সামনে সামনে বৃদ্ধ লোকটা চলার ভঙ্গি দেখে চমকে উঠল। লোকটা যেন মেঝেতে পা ফেলে ফেলে হাঁটছে না, কেমন শূন্যে ভর করে ভেসে ভেসে যাওয়ার মতো দেখাচ্ছে। নিশ্চয় রুমার কোনো ভুল হচ্ছে। মাঝরাতের এই শুনশান নিস্তব্ধতা তাকে বিভ্রম দেখাচ্ছে। করিডোরের একেবারে উত্তর মাথায় পৌঁছবার পর হঠাৎ লোকটা যেন কোথায় গায়েব হয়ে গেলেন। রুমার গা কিছুটা ছমছম করতে লাগলো। উত্তর মাথার রুমের দরজাটা ভেজানো। এটাই কি তাহলে বৃদ্ধের কেবিন? বৃদ্ধ কি কোনো এক ফাঁকে রুমার অলক্ষ্যে ভেতরে ঢুকে গেছেন? সেটাই হবে হয়তো। রুমার ভেতরে ঢুকে দেখা উচিত। রুমা ভেজানো দরজায় হাত রাখলো। নিস্তব্ধে দরজাটা খুলে গেল। ধীর পায়ে ভিতরে ঢুকে পড়ল। ভেতরে একটা নীলচে অস্পষ্ট নরম আলো। তাপমাত্রা হিম শীতল। ফিনাইলের কড়া গন্ধের সঙ্গে
কেমন বিদঘুটে ফাপসা গন্ধের মিশেল। স্বল্প নির্জ আলোতে কিছুটা চোখ সয়ে আসতে রুমা বুঝতে পারলো বেশ বড়সড় একটা কামরা। কামরা ভর্তি সারিবদ্ধ করে রাখা কতগুলো স্ট্রেচার। বেশ কিছু স্ট্রেচারে পা থেকে মাথা পর্যন্ত ধপধপে সাদা কাপড়ে ঢাকা মানুষ রয়েছে। সাদা কাপড়ের ওপর দিয়ে মনুষ্যকৃতিগুলো ফুটে উঠে রয়েছে। শোয়া অবস্থায় শক্ত হয়ে সিটিয়ে রয়েছে তারা। রুমার বুঝতে দেরি হলো না যে এটা হাসপাতালের মর্গ রুম। সাদা কাপড়ে যারা ঢাকা রয়েছে তারা সবাই লাশ। রুমা জমে যাওয়া পায়ে কোনো ক্রমে পিছু হটতে লাগলো। তখনই ঝোড়ো হাওয়ার মতো দমকা একটা হাওয়া বয়ে গেল, হিমশীতল দমকা হাওয়া। হাওয়ার তোড়ে তার পিছনে মর্গ রুমের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। লাশগুলোর ওপর থেকে সাদা কাপড়গুলো খসে পড়ে গেল। রুমের একমাত্র নীলচে আলোর বাতিটা ক্রমাগত জ্বলতে নিভতে লাগলো। আতঙ্কে বাক শক্তি হারিয়ে ফেলল রুমা, যেন কেউ তার গলা চেপে ধরেছে। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে, থরথর করে কাঁপছে সমস্ত শরীর। লাশগুলোর মধ্যে একটা লাশকে রুমা চিনতে পারল। এটা হচ্ছে সেই বৃদ্ধ লোকটার লাশ যিনি রুমাকে এখানে নিয়ে এসেছেন। রুমার আতঙ্কিত চোখের সামনে হঠাৎ লাশগুলো তড়াক করে শোয়া অবস্থা থেকে উঠে বসে পড়ল। ওগুলোর বোঝা চোখ খুলে নিষ্প্রাণ রক্তশূন্য স্থির পলকহীন চোখ রুমার দিকে তাকিয়ে। রক্ত জল করা চাহনি, চাহনির মাঝে অশুভ ছায়া। ভোরবেলা রুমাকে মর্গরুম থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। জ্ঞান ফেরার পরে রুমা গত রাতে তার সঙ্গে কি ঘটেছে সব জানায়। রুমার কথা শুনে হাসপাতালের ডাক্তার, নার্স সবাই একেবারে অতবাক হয়ে গেল। রুমার বর্ণনায় যে বৃদ্ধ তাকে মর্গরুমে ডেকে নিয়ে এসেছিলেন, সেই বৃদ্ধ লোকটা সেদিন সন্ধ্যা রাতেই মারা গিয়েছিলেন। বৃদ্ধ অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তো একটা লোক কিভাবে রুমাকে ডেকে নেবেন? রুমা হাসপাতাল থেকে রিলিজড হয়ে বাসায় ফিরেছে। বলতে গেলে সে এখন একদম সুস্থ। এরপর আরো সপ্তাহখানিক বাসায় রেস্টে থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু করবে, অফিসেও জয়েন করবে। রুমাদের বাড়িতে একটা কুকুর আছে, বেশ নাদুস নুদুস বিশাল দেহি সরাইলের কুকুর, অনেক দিনের পোষা। কুকুরটার নাম ভুডু। রুমার খুব আদরের। রুমার সামনে পড়লেই কুকুরটা লেজ নেড়ে, মাথা নুইয়ে, কান দুটো ঘাড়ের সাথে চেপে ধরে কুই কুই জাতীয় শব্দ করে। কোথায় তখন কুকুরের ভাষায় মনিবকে শ্রদ্ধা জানায়। রুমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। কুকুরটা আদর পেয়ে একেবারে মাটিতে বসে পড়ে, মাথাটা একেবারে নুইয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। সুযোগ পেলে জিভ বাড়িয়ে রুমার পাও চেটে দিতে চায়। অবশ্য এই ব্যাপারটায় রুমার গা ঘিন ঘিন করে, তাই রুমার সাবধান থাকে যেন কোনোভাবে পা চাটতে না পারে। রুমা যখন অফিস থেকে বা বাইরে থেকে বাসায় ফেরে, তখন বাসার কিছুটা কাছাকাছি পৌঁছতেই কুকুরটা ছুটে এসে রুমার পথ চলার সঙ্গী হয়। গা ঘেঁষে যেন নেচে নেচে হাঁটে, খুশির ডাক ছাড়ে, লেজ নাড়ে, চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকায়। হয়তো কুকুরটা তখনও এটাও বলে, মনিব, এখন আপনার ভয়ের কিছু নেই, আমি আপনার সাথেই আছি। রুমা রিকশায় থাকলে রিকশার পাশে পাশে ছুটে চলে। রুমা বাড়ি থেকে বের হওয়ার সময়ও একই ব্যাপার। রুমাকে বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এতটাই ভাব রুমা আর ভুরু নামের কুকুরটার মাঝে। কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর ভুরু রুমাকে একটুও সহ্য করতে পারছে না। রুমাকে দেখলেই ক্রোধে ঘর ঘর শব্দ করতে করতে দাঁত খিচিয়ে হিংস্র রূপ নিয়ে আক্রমণ করতে চায়। যেদিন রুমা হাসপাতাল থেকে প্রথম বাড়িতে পা রাখলো,
সেদিন ভুরু যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল ভাবা যায় না। যেন রুমাকে বাগে পেলে কামড়ে ছিঁড়ে মেরে ফেলবে। অনেক কষ্টে রুমার বাবা ভুরুকে শিকল পরিয়ে বেঁধে দিলেন। শিকলে বাঁধা অবস্থায়ও ভুরু হিংস্র রূপে বারবার রুমার দিকে তেড়ে আসতে চায়। শিকলে টান খেয়ে খেয়ে পিছিয়েও যায়। ওকে তখন এতটাই হিংস্র দেখায় যে ভয় লাগে কখন আবার শিকল ছিঁড়ে রুমার ওপর ঝাঁপিয়ে না পড়ে। এরপর থেকে রুমাকে দেখলেই ভুরু ভয়ঙ্কর ক্ষেপে যায়। রুমাকে বাড়ির জানালায় বা বারান্দায় দাঁড়াতে দেখলেও দেখা মাত্র প্রধান্বিত পাগলা কুকুরের মতো করতে লাগে। বিকট হিংস্র গর্জন শুরু করে। বাইরে থেকে একতলা বাড়ির জানালা বারান্দার গ্রিলে লাফিয়ে লাফিয়ে ওঠে। পারলে গ্রিল ভেঙে রুমার ওপর ঝাঁপিয়ে পড়ে। হাসপাতাল থেকে ফেরার দিন রুমা ভেবেছিল হয়তো অনেকদিন পর ভুরু তাকে চিনতে পারেনি, বাইরের লোক মনে করেছে। কিন্তু আজকাল বিষয়টা রুমাকে খুব ভাবায়। কুকুরেরা মানুষের গন্ধ দিয়ে চেনে, মানুষের গায়ের গন্ধেই কুকুরের চিনে নেয়। সেই লোকটা তার পূর্ব পরিচিত অথবা মনিব কিনে। ভুলু কি তাহলে রুমার গায়ের গন্ধ চিনতে পারছে না? অবশ্য রুমারই আজকাল নিজের গায়ের গন্ধটা বড্ড অপরিচিত। নিজের গা থেকেই কেমন যেন ইঁদুর মইদুর মরা বিচ্ছিরি গন্ধ পায়। প্রথমে ভেবেছিল অনেকদিন স্নান না করার জন্য হয়তো গা থেকে অমন গন্ধ বেরোচ্ছে। হাসপাতাল থেকে ফেরার পর থেকে সুগন্ধি সাবান শ্যাম্পু মেখে গরম জল দিয়ে রোজ অনেকক্ষণ ধরে ভালোভাবে করেছে, কিন্তু তাতেও গায়ের গন্ধ যাচ্ছে না, বরং যতই দিন যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে। আরো একটা বিষয় রুমাকে ভাবায়। রুমা যখন ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে চুল আঁচড়াতে বা সাজতে বসে, তখন হঠাৎ হঠাৎ মনে হয় যেন আয়নায় তার চেহারার বদলে উচ্ছেদ ভয়ঙ্কর একটা চেহারা ফুটে ওঠে, আবার নিমেষে মিলিয়েও যায়। এটা অবশ্য বিভ্রম হতে পারে, হয়তো সে ভুল দেখে। সেই রাতে হাসপাতালের মর্গে ঘটে যাওয়া ঘটনাটা শুনে ডাক্তাররা বলেছিল বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের পর অনেকের ক্ষেত্রে কিছু মানসিক সমস্যা দেখা দেয়। দৃষ্টি বিভ্রম, শ্রবণ বিভ্রম অথবা গন্ধ বিভ্রমও হতে পারে। এছাড়া ঘুমের মধ্যে হাঁটা, দুঃস্বপ্ন দেখা, চেনা খাবারের স্বাদ অন্যরকম লাগা, বিষণ্ণ বোধ করা, অহেতুক ভয়ও পাওয়া, কান্না পাওয়া, রেগে যাওয়া, এরকম অনেক কিছুই হতে পারে। একসময় ধীরে ধীরে সব সমস্যা ঠিক হয়ে যায়। এমনিতে ঠিক না হলে তখন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। আজ রাত দুঃস্বপ্ন দেখে রুমার ঘুম ভেঙে গেল। স্বপ্নটা এতই কুৎসিত, নোংরা আর ভয়ঙ্কর ছিল যে ভাবতেও ভয়ে কুঁকড়ে যাচ্ছে রুমা। গা ঘিন ঘিন করছে, কান্না পাচ্ছে। রুমার বুকের ভেতর এখনো বেদম দুর্মুষ পিটাচ্ছে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সমস্ত শরীর ঘামে ভিজে চুপচুপে, গলাটা শুকিয়ে কাঠ। স্বপ্নে রুমা একটা মর্গ রুম দেখেছে। সে রাতে হাসপাতালের মর্গ রুমটা যেমন দেখেছিল তেমনই বড়সড় একটা মর্গ রুম। রুমে হালকা নীলচে অস্পষ্ট আলো, সারিবদ্ধ করে রাখা অনেকগুলো স্ট্রেচার, স্ট্রেচারগুলোর ওপরে সাদা কাপড়ে ঢাকা লাশ। রুমা সেই সারিবদ্ধ করে রাখা স্ট্রেচারে শোয়ানো লাশদের মাঝ দিয়ে দুরু দুরু বুকে হেঁটে যাচ্ছে। পিন পতন নীরবতা। হঠাৎ সাদা কাপড়ে ঢাকা একটা লাশের হাত তড়াক করে কাপড়ের নিচ থেকে বেরিয়ে তার দিকে ছুটে আসে। খপ করে তার একটা হাতের কবজি চেপে ধরে। লাশের হাতটা একেবারেই বরফ শীতল। রুমা ভয়ে আতঙ্কে পাগলের মতো আর্তনাদ করতে থাকে। সেই সঙ্গে লাশের হাতটা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে মরিয়া হয়ে ওঠে। কিছুতেই সে পেরে ওঠে না। একেবারে বজ্র আটুনিতে ধরে থাকে লাশের হাতটা। লাশটার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে এক পর্যায়ে রুমার আর্তনাদ রূপ নেয়
কান্নায়। বোধহয় সেই কান্না দেখেই লাশটা সাদা কাপড়ের নিচ থেকে হোক হোক করে সমস্ত রুম কাঁপিয়ে হেসে ওঠে। সাদা কাপড়ের ওপর থেকে হাসির দমকে লাশটার শরীরের দুলুনি দেখা যায়। রুমা তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। সে পাগলের মতো লাশের হাতটায় তার অন্য হাত দিয়ে আঁচড় খামচি দিতে থাকে, কিন্তু তাতেও লাশের হাতটার বজ্র আটুনি একটুও আলগা হয়। এক পর্যায়ে লিমার বাড়িয়ে রাখা মুখ লাশের হাতটায় কামড়েও দেয়। তখনই লাশটা শোয়া অবস্থা থেকে তড়াক করে উঠে বসে। লাশের মুখটা দেখা যায়। জল্লাদের মতো চেহারার কোনো এক পুরুষের লাশ। কিছু বুঝে উঠবার আগেই লাশটা রুমার ওপর ঝাঁপিয়ে পড়ে। রুমাকে মেঝেতে ফেলে গায়ের ওপর চেপে বসে। লাশটার কবল থেকে মুক্তির সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয় রুমার। পরাজিত রুমার চিৎকার আর কান্নার শব্দে ভেঙে খান খান হয়ে যেতে থাকে শুনশান নীরবতা। চিৎকারের শব্দে যেন অন্য লাশগুলো জেগে ওঠে। সেগুলো স্ট্রেচার থেকে গড়িয়ে নিচে পড়ে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে ধীরে ধীরে রুমার দিকে এগিয়ে আসতে থাকে। গায়ের ওপর চেপে থাকা জল্লাদের মতো চেহারার লাশটা রুমার মুখ চেপে ধরে। থেমে যায় চিৎকারের শব্দ। রুমার মুখ থেকে বেরোয় শুধু চাপা গোঙানি। এরপর লাশটা যা করে তা ভাবতে এখনো রুমা কেঁপে কেঁপে উঠছে। সমস্ত শরীর রিড়ি করছে, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, পেটের ভেতর মোচড় দিয়ে উঠছে, বমি পাচ্ছে। লাশটা তাকে ধর্ষণ করে এবং অন্য লাশগুলো হামাগুড়ি দিকে এগিয়ে আসতে থাকে সেই একই উদ্দেশ্যে। রুমা কিছুটা ধাতস্থ হতেই বিছানা থেকে নেমে পড়ল। ডাইনিং রুমে যাবে সে। তার খুব জল পিপাসা পেয়েছে। ডাইনিং এ গিয়ে প্রাণ ভরে জল খাবে। ঘুম ভাঙার পর তাড়াহুড়ো করে অন্ধকারে বেড সুইচ টিপে বাতি জ্বালাতে গিয়ে বেড সাইড টেবিলের ওপরে রাখা ফ্রিজ দিয়ে ঢাকা জলের গ্লাসটা কাত করে ফেলে দিয়েছিল। ডাইনিং এ পৌঁছে একটা চেয়ার টেনে বসলো রুমা। বসে আরাম করে জল খাবে। বুকটা এখনো ধড়ফড় করছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। পরপর 2 গ্লাস জল খেলো রুমা। তৃষ্ণার্ত বুকটা বেশ অনেকটা জুড়লো। লম্বা একটা হাই দিল। হাই দেওয়া শেষ হতেই রান্নাঘরের দিক থেকে কেমন মৃদু খুটখাট শব্দ শুনতে পেল। মনে হচ্ছে কেউ রান্নাঘরে রান্না করছে। হাড়ির ভিতরে খুন্তি অথবা চামচ দিয়ে নাড়ার শব্দ। এত রাতে কে রান্না করবে? রুমা ডাইনিং এর চেয়ার ছেড়ে উঠে রান্নাঘরের দিকে এগোতে লাগলো। মশলা পোড়া ঝাঁঝালো গন্ধ নাকে লাগছে। যতই সামনে এগোচ্ছে ততই গন্ধটা বাড়ছে। রুমার ধারণা ঠিক, সত্যিই রান্নাঘরে কেউ কিছু রান্না করছে। যে রান্না করছে তাকে পেছন থেকে দেখা যাচ্ছে। কে হতে পারে? রুমার মা? না, রুমার মা নন। যে রান্না করছে সে অনেক রোগা পাতলা একটা মহিলা। পরনে জবর রং প্রিন্টের কম দামি শাড়ি। রুমা বুঝতে পারলো ওটা বোধহয় তাদের বাসার কাজের মহিলা রহিমা। কিন্তু রহিমা এত রাতে কি রান্না করছে? রুমা পেছন থেকে ডাকলো, বুয়া, এই বুয়া, এত রাতে তুমি কি রান্না করছো? রহিমা মুখ না ঘুরিয়ে থমথমে গলায় বলল, মগজ রানছি, মগজ খাইবেন? খাইলে অনেক মজা পাইতেন। রুমা ধমকের সুরে বলল, এত রাতে তোমাকে কে মগজ রাখতে বলেছে? কি করমু ক নাফা, মগজ গুলান সব রাস্তায় পইরা আছিল, মরা মাইনসের মাথার মগজ। রুমা চড়া গলায় বলে উঠল, কি সব আবল তাবল বকছো? তোমার মাথা কি ঠিক আছে? না আফা, মাথা ঠিক নাই। মাথাটাই তো ট্রাকে পিসা দিল। এই দেখেন।
বলতে বলতে রহিমা তার মুখটা ঘুরালো। রহিমার মুখটা দেখে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হলো রুমার। ঠিক থেকে রক্তে মাখা একটা মুখ, মাথাটা সম্পূর্ণ থ্যাতলানো। সেই থ্যাতলানো মাথা থেকে মগজ মিশ্রিত ঘন আঠালো রক্ত বেয়ে নামছে। রুমা বিকট স্বরে ভয়ার্ত চিৎকার দিয়ে উঠল। রুমার চিৎকারের শব্দে রুমার বাবা মা ঘুম থেকে জেগে ছুটে এলেন। রুমা বিকারগ্রস্তের মতো একটানা চিৎকার করেই যাচ্ছে আর ভয়ে কাঁপছে। রুমার মা রুমাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, কি হয়েছে মা তোর? কি হয়েছে? হ্যাঁ, এত রাতে রান্নাঘরে কি জন্য এসেছিস? রুমার বাবাও রুমার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলেন, কি দেখে ভয় পেয়েছিস? কি দেখে? এত রাতে রান্নাঘরে কি করছিস? রুমা মা বাবাকে দেখে সংবিত ফিরে পেয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রহিমা বুয়া, রহিমা বুয়ার মাথাটা থ্যাতলানো থ্যাতলানো মাথা থেকে রক্ত মগজ পেয়ে পেয়ে নামছে। রুমার বাবা মা দুজনেই সাংঘাতিক অবাক গলায় বলে উঠলেন, কোথায় রহিমা? এত রাতে রহিমা আসবে কোত্থেকে? গত সপ্তাহে না রহিমা ছুটি নিয়ে কিছুদিনের জন্য ওর দেশের বাড়ি গেছে। না না, রহিমা বুয়া একটু আগেও এখানে ছিল, মগজ রাখছিল, ওর নিজের মাথার মগজ। ট্রাকের চাকায় পিষে গিয়ে ওর মাথার সমস্ত মগজ ছিটকে রাস্তায় পড়েছে, সেই মগজ। রুমার মা মেয়ের পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, চুপ কর মা, চুপ কর। অ্যাক্সিডেন্টের পর থেকে তোর যে কি হয়েছে, উল্টো পাল্টা আচরণ করছিস। রুমার বাবা বললেন, কালই রহিমার দেশের বাড়ি খবর পাঠিয়ে রহিমাকে আসতে বলছি। রহিমা আসার পর নিজেই বুঝতে পারবি। তুই যা বলছিস তা ঠিক নয়। রহিমার কিচ্ছু হয়নি, শুধু শুধু ভয় পাচ্ছিস। হয়তো দুঃস্বপ্ন দেখেছিস, নয়তো বা ঘুম ঘুম চোখে অতি কথা। পরের দিন রহিমার দেশের বাড়িতে খবর নিয়ে জানা গেল, রহিমা বাড়ি যাওয়ার পথে একটা ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। ট্রাকের চাকা রহিমার মাথাটা একদম পিষে থেতলে দিয়ে দেয়। রক্ত মগজ ছিটকে পড়ে রাস্তায়। রুমার বাবা মা রুমাকে পরামর্শ দিয়েছেন, রুমার আর ঘরে শুয়ে বসে সময় না কাটিয়ে স্বাভাবিক কাজকর্ম এবারে শুরু করা উচিত। সর্বপ্রথমে অফিসে জয়েন করা, বন্ধু বান্ধবীদের সাথে আগের মতো সময় কাটানো, শপিং করা, দর্শনীয় জায়গায় বেড়াতে যাওয়া। এসব করলে তার মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা, দুঃস্বপ্ন, উদ্বেগ, ভয় দূর হয়ে যাবে। রহিমার বিষয়টা সম্পর্কে বলেন, ওটা একটা কাকতালীয় ব্যাপার। মাঝে মাঝে এমনটা হয়, দেখা যায় না। অনেকেই কোনো নিকট আত্মীয় মারা যাওয়ার আগে তাকে স্বপ্নে দেখে, তাই বলে এর পেছনে কোনো অলৌকিক ব্যাপার রয়েছে বলে মনে করা যৌক্তিকতা নেই। রুমার বাবা মায়ের পরামর্শ মেনে নিয়ে অফিস করা শুরু করেছে। মাঝে মাঝে অফিস শেষে কোনো কফি হাউসে বা রেস্টুরেন্টে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডাও দিচ্ছে। ছুটির দিনে মায়ের সাথে শপিং করতে যাচ্ছে। কখনো আবার বন্ধু বান্ধবী বা মা বাবার সাথে পার্কে, নদীর পাড়ে, চিড়িয়াখানায় বা দর্শনীয় কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে। কিন্তু কোনো কিছুতেই রুমা তেমন উৎসাহ পায় না কোনো আনন্দ। মনমরা হয়েই থাকে। সবসময় তার মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে, কেমন গা ছমছমে লাগছে। সারাক্ষণই মনে হয় তাকে ঘিরে আশেপাশে কারা যেন আছে, তাদেরকে চোখে দেখা যায় না। তারা শরীরধারী নয়, অশরীরী। অফিস শেষে রুমা রিক্সায় করে বাড়ি ফিরছে। রিক্সাটা চলছে গোরস্থান রোড ধরে। এই রাস্তার ধারে বিশাল একটা মুসলিম গোরস্থান রয়েছে, সেজন্যই এই রাস্তার নাম গোরস্থান রোড। রুমা তার রিক্সা থেকে অনেকটা সামনে দেখতে পেল অনেকগুলো লোক লাশ সমেত একটা খাটিয়া কাঁধে নিয়ে যাচ্ছে। লোকগুলো বোধহয় লাশটাকে গোরস্থানে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে।
লাশ বহনকারী লোকগুলোর কারণে রাস্তায় একটা ছোটখাটো জ্যামের মতো হয়েছে। রিক্সা গাড়িকে লোকগুলোর পেছন পেছন পাশ কাটিয়ে কাটিয়ে ধীরে ধীরে এগোতে হচ্ছে। রুমার রিক্সাটা এখন একেবারে লোকগুলোর পেছনে। রুমার চোখ পড়ে খাটিয়ার ওপরে সাদা কাফনে মোড়ানো লাশটার দিকে। লাশটার দিকে চোখ পড়তেই তার বুকটা ধক করে উঠল। ভয় লাগা সত্ত্বেও কেন যেন সে লাশটা থেকে চোখ সরিয়ে নিতে পারল না। এক দৃষ্টে লাশটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ রুমা দেখতে পেল খাটিয়ার মধ্যে লাশটা ধীরে ধীরে উঠে বসছে। এটা কি করে সম্ভব? সে কি চোখে ভুল দেখছে? লাশটা উঠে হাঁটু মুড়ে বসল। মুখের ওপর জড়ানো সাদা কাফনও ধীরে ধীরে খুলে পড়ল। মুখটা দেখা গেল রোগা চিমসে এমনি চেহারার এক লোকের মুখ। মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি, গাল ভেঙে ভেতরে ঢুকে গেছে। চোয়াল কণ্ঠার হাড় বিচ্ছিরি ভাবে জেগে রয়েছে, যেন লোকটা যক্ষায় মারা গেছে। লাশটার চোখ দুটো খুলে গেল, ঘোলাটে চোখ। লাশটা সোজা রুমার দিকে তাকিয়ে বিকৃত ভয়ঙ্কর মুখভঙ্গিতে হাসল। রুমা যেন এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। ভয়ার্ত গলায় চিৎকার করে উঠে চোখ সরিয়ে ফেলল। অন্যদিকে ফিরিয়ে নিয়ে ফোপাতে ফোপাতে ভয়ার্ত অস্পষ্ট গলায় প্রলাপ পোকার মতো কিছু এলোমেলো বকতে লাগলো। রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে অবাক গলায় জিজ্ঞেস করলো, আফা, আপনার কি হয়েছে? এমন করতেছেন কেন? রুমা ভীত গলায় কোনো ক্রমে বলল, ওদিকে তাকিয়ে দেখো, খাটিয়ার মধ্যে লাশটা উঠে বসেছে। রিক্সাওয়ালা হাসি মাখা গলায় বলল, আফাই যে কি কন, আপনি নিচেই চাইয়া দেখেন, লাশ যেমন থাকার কথা তেমনই আছে। রুমা রিক্সাওয়ালার কথায় সাহস সঞ্চয় করে আবার খাটিয়ার দিকে তাকালো। তাকিয়ে দেখে রিক্সাওয়ালা যা বলছে তা ঠিক। সে তাহলে এতক্ষণ ভুল দেখেছে। এসব কি হচ্ছে তার সঙ্গে? লোকজন তো তাকে পাগল ভাবতে শুরু করবে। রিক্সাওয়ালাই হয়তো এতক্ষণে তাকে তেমনই কিছু ভেবে নিয়েছে। রুমা যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, এখন তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে ফিরে রুমা ওর মাকে জড়িয়ে ধরে ঘেউ ঘেউ করে কাঁদতে লাগলো। রুমার মা ওর কান্না দেখে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করতে লাগলেন, মা, তুই এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বল মা, কি হয়েছে? রুমা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি পাগল হয়ে যাচ্ছে। কেন মা, তোর এমনটা কেন মনে হচ্ছে মা? রুমা অফিস থেকে ফেরার পথে গোরস্থান রোডে ঘটে যাওয়া ঘটনা সবকিছু জানালো মাকে। সব শুনে রুমার মা নানানভাবে রুমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলেন। রুমা পুরোপুরি ধাতস্থ হওয়ার পর বললেন, যা মা, এখন গোসল করে ফ্রেশ হয়ে নে। আজ সারাদিন যা গরম পড়েছে, অনেকক্ষণ ধরে ভালোভাবে গোসল করলে সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হবে, মনটাও পুরোপুরি শান্ত হবে, মন থেকে সমস্ত ভয়ডর চলে যাবে, নিজেকে একেবারে সজীব সতেজ লাগবে। আমি তোর জন্য বরফ কুচি দিয়া লেবুর শরবত বানিয়ে রাখছি, যা মা। রুমা শাওয়ারের নিচে দাঁড়িয়ে শ্যাম্পু মাখা মাথা দুহাত দিয়ে আঙুল চালিয়ে চালিয়ে ধুচ্ছে। তার চোখ বন্ধ। চোখ খুলে রাখলে শ্যাম্পুর ফেনা চোখে গিয়ে চোখ জ্বালা করবে। হঠাৎ রুমা টের পেল তার হাত দুটো ছাড়াও আরো একটা হাত পেছন থেকে তার মাথার চুলের ভেতর আঙুল চালাচ্ছে। হাতটা বরফের মতো ঠান্ডা। রুমা ঝট করে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। পিছনে কুৎসিত বিকৃত ভয়ঙ্কর চেহারার এক বৃদ্ধা দাঁড়িয়ে। রুমার ভীত চোখ দেখে বৃদ্ধা খল খল করে বিচ্ছিরি ভঙ্গিতে
হাসতে লাগলো। হাসতে হাসতে কালো ধোঁয়ার মতো হয়ে বাথরুমের টালি বসানো দেওয়ালের ভেতর মিশিয়ে গেল। আয়নায় নিজেকে দেখার সময়ও হঠাৎ হঠাৎ রুমা নিজের জায়গায় এই বৃদ্ধার চেহারায় দেখতে পায়। রুমা আতঙ্কিত গলায় চিৎকার করতে করতে বাথরুম থেকে বাইরে বেরিয়ে এলো। রুমার চিৎকার শুনে রুমার মা ছুটে এলেন। আবার কি দেখে ভয় পেয়েছিস? বাথরুমে আবার কি দেখতে পেয়েছিস? রুমা ফোপাতে ফোপাতে বলল, কুচ্ছিত চেহারার এক বুড়িকে, মুখটা যেন আগুনে ঝলসান, তার উপর অন্ধ, চুলগুলো পাটের আঁশের মতো, লম্বা লম্বা নখ। আয়নায় নিজেকে দেখার সময় মাঝে মাঝে এই বৃদ্ধার চেহারাটাই ফুটে উঠতে দেখি। মা, আমি মনে হয় পাগল হয়ে গেছি। রুমার মুখে বৃদ্ধার চেহারার বিবরণ শুনে ওর মা এতটাই অবাক হয়েছেন যে তার মুখ থেকে কথা বের হতে বেশ সময় লাগলো। তিনি তোতলাতে তোতলাতে কোনো ক্রমে বললেন, কি কি বলছিস মা? তুই তুই সেই অন্ধ বৃদ্ধাকে দেখতে পাস? রুমা তার মায়ের মুখ দেখে বুঝতে পারলো তার মা বৃদ্ধার ব্যাপারে আগে থেকে কিছু জানেন। রুমা ব্যাকুল গলায় বলল, মা, বাবা, তুমি মনে হয় আমার কাছে কিছু লুকিয়েছো। ওই কুৎসিত বুড়ি সম্পর্কে তোমরা আগে থেকেই কিছু জানো। যা জানো আর গোপন করে না রেখে আমাকে জানাও। আমার এই ভয় পাওয়া রোগের পেছনে নিশ্চয়ই ওই বুড়িরই কোনো হাত আছে। রুমার মা বলতে লাগলেন, না মা, বুড়ি সম্পর্কে তেমন কিছুই জানি না। তুই যেমন চেহারার বুড়ির কথা বললি, তেমন চেহারারই এক বুড়ি এসে তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। তোকে জানাইনি এই ভেবে যে অমন কুৎসিত চেহারার এক বুড়ির রক্ত তোর শরীরে, এটা জেনে তোর যদি মন খারাপ হয়, গা ঘিন ঘিন করে, নিজেকে অসুচি ভাবিস, এসব কথা ভেবে তুই সুস্থ হতে হতে হাসপাতালে থাকাকালীন নার্স, ওয়ার্ড বয়দের মধ্যে কানাঘুষো শুনেছিলাম। সেই রাতে নাকি বুড়ির রক্ত নেওয়া শেষে বুড়ি কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। কেউ তাকে হাসপাতাল থেকে বেরোতে দেখতে পায়নি, অথচ তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ওসব কানাঘুষো নিয়ে মাথা ঘামাইনি, তোকে নিয়েই তো ব্যস্ত ছিলাম। তোকে পুরোপুরি সুস্থ করে তোলাই ছিল তখন আমাদের একমাত্র লক্ষ্য। তোকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন ছিল। বুড়ির কাছ থেকে রক্ত পেয়ে যাই, সেটাই সেই মুহূর্তে যথেষ্ট ছিল। বুড়িটা বাঁচলো না মরলো না গায়েব হলো তা নিয়ে ভাববার সময় কোথায়? রুমা কিছু মনে পড়লো এমন ভঙ্গিতে বলে উঠল, ওই কুৎসিত চেহারার বুড়ি আমাকে রক্ত দিয়েছে। তোমার মুখে এটা শুনে এখন আমার মনে পড়লো, ওই পাগলি বুড়ির কারণেই তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। পাগলিটা আমাকে রক্ত লাগবে, রক্ত এই বলে তাড়া করেছিল। রুমার মা বিস্ময়ে চোখ কপালে তুলে বললেন, এসব কথা তো কিছুই আমাদের জানাসনি। রুমা ধলা গলায় বলল, মা, আমার কিচ্ছু মনে ছিল না। অ্যাক্সিডেন্টে সব আমি ভুলে গিয়েছিলাম, এই মাত্র মনে পড়লো। নির্জন গভীর রাত। আজ আবার দুঃস্বপ্ন দেখে রুমার ঘুম ভেঙে গেল। স্বপ্নটা এমন ছিল, রুমা যেন ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে, আর হঠাৎ আয়নায় তার চেহারাটা বিকৃত হতে লাগলো। মুখের চামড়া কুচকে ভাঁজ ভাঁজ আর কালো হয়ে গেল। উঁচু নাকটা বসে গিয়ে কুচকানো মুখের মাঝে মিলিয়ে গেল। শুধু নাকের ফুটো দুটো দেখা গেল। ঠোঁট দুটো ফুলে উঠে গাড়ির টায়ারের মতো রূপ ধারণ করল। কান দুটো খরগোশের কানের মতো লম্বা হয়ে গেল। চুলগুলো লালচে উস্কো খুস্কো জঙ্গুলে রূপ নিল। চোখ দুটো ঘোলাটে হতে হতে একেবারে সাদা হয়ে গেল। সে বুঝতে পারে মাঝে মাঝে আয়নায় নিজের চেহারার পরিবর্তে কুৎসিত বৃদ্ধার যে চেহারা ফুটে উঠতে দেখে, এটা সেই চেহারা নয়, এটা তার নিজেরই চেহারা।
নিজেই চেহারারই বিকৃত রূপ। ঘুম ভাঙার পর রুমা অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে স্বপ্নটা নিয়ে ভাবছে। বেড সুইচ টিপে বাতিটাও জ্বালল না। আজকাল তার ভয় ডর একেবারেই কমে গেছে। অ্যাক্সিডেন্টের পর থেকে সে এত সব ভয়ানক দৃশ্যের মুখোমুখি হয়েছে যে এখন ভয় ডর তাকে স্পর্শ করতে পারে না। রুমা সিটি হসপিটালে গিয়ে সেই নার্সের সঙ্গে কথা বলে এসেছে। সেই নার্স যে ওই কুৎসিত বৃদ্ধার শরীর থেকে রক্ত নিয়েছিল। নার্স মেয়েটা রুমাকে সেই রাতের ঘটনা সমস্ত জানিয়েছে। রক্ত দেওয়া শেষে বৃদ্ধার পুড়ে অঙ্গার হওয়া, এরপর অঙ্গার দেহটা অদৃশ্য হওয়া। নার্সের কথা কেউ বিশ্বাস করেনি সেই কথা। সব জানিয়েছে রুমাকে। অন্য কেউ বিশ্বাস করুক আর না করুক, রুমা নার্স মেয়েটার সব কথাই বিশ্বাস করেছে। নার্স মেয়েটার সাথে সেও একমত। ওই বৃদ্ধা কোনো স্বাভাবিক মানুষ ছিল না, অশুভ কিছু ছিল। ওই বৃদ্ধার রক্ত আজ তার শরীরে বলেই সে বিভিন্ন ভীতিকর অস্বাভাবিক দৃশ্যের মুখোমুখি হচ্ছে। রুমা বেড সুইচ টিপে বাতি জেলে বিছানা থেকে উঠে পড়ল। ডাইনিং এ গিয়ে জল খেলো। শুনতে পেল রান্নাঘরে কেউ খুটখাট শব্দ করে রান্না করছে। নিশ্চয়ই অশরীরী রহিমা। অশরীরী রহিমা গভীর রাতে রান্নাঘরেই থাকে। অশরীরী রহিমার উপস্থিতি টের পেয়েও রুমার কোনো ভাবান্তর হলো না। রোজকার ঘটনা। সে এখন এসব ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছে। সে নির্বিকার ভঙ্গিতে নিজের রুমে ফিরে এলো। বাথরুমে ঢুকবে বলে পা বাড়িয়েছিল। শুনতে পেল বাথরুমের ভেতরে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। আবার কারা? অশরীরীরা। অশরীরীরা আজকাল রুমার আশেপাশেই থাকে। রুমা বাথরুমে না ঢুকে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। নিজের সুন্দর মুখটা একটু আয়নায় দেখবে। মনে হয় না খুব বেশি দিন তার মুখটা এমন সুন্দর থাকবে। ধীরে ধীরে তার চেহারা বোধহয় স্বপ্নে দেখা মুখের রূপই ধারণ করবে। কিছুটা পরিবর্তন হতেও শুরু করেছে। পায়ের বিচ্ছুরি গন্ধটাও বেড়েই চলেছে। দামি পারফিউমের সুন্দর গন্ধ এখন আর সেই বিচ্ছিরি গন্ধকে চাপা দিতে পারছে না। শরীরের দুর্গন্ধের কারণে সে আজকাল বাইরের লোকেদের সামনেও তেমন একটা যায় না। সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে। ঘর অন্ধকার করে রাখে। অন্ধকারে থাকতে তার বেশ ভালো লাগছে আজকাল। রুমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। কি সুন্দর একটা মুখ, চোখ দুটো বড় বড় আর আন্তরিক, মাথা ভর্তি দীঘল কালো লম্বা লম্বা চুল, ফর্সা নিখুঁত মুখমণ্ডল, নাকের ডগাটা লালচে, বেশ ভেজা ভেজা। হঠাৎ আয়নায় রুমার চেহারার পরিবর্তে দেখা গেল সেই কুৎসিত চেহারার বৃদ্ধাকে। রুমা মোটেও চমকালো না। এমনটা তো প্রায়ই হয়। আয়নার বৃদ্ধা খলখল করে হাসতে লাগলো। রুমা ধমকে উঠল। হাসার কি হলো? হাসছো কেন? বৃদ্ধা হাসতে হাসতে বলল, তোমার কথা ভেবে হাসছি। তোমার এই সুন্দর মুখটা আমার চেহারার মতো কুৎসিত হয়ে যাবে। রুমা আগের মতো চটা গলায় বলল, তোমার জন্যই তো আজ আমার এই দশা। আমি তোমাকে সাহায্য করতে চাই। না, তোমার কোনো সাহায্যের আমার দরকার নেই। তুমি সাহায্যের নামে আরো কি ক্ষতি করতে চাও? ঠিক আছে, তোমাকে আমার সাহায্য নিতে হবে না, কিন্তু আমার অবস্থা এমনটা কি করে হলো সেটা জানতে ইচ্ছা করে না? জানতে চাও না আমি কে, কোথা থেকে এসেছি, কেন তোমার জীবনের সাথে জড়িয়ে গেছি? এই সব। রুমা কিছু বলল না, চুপ করে রইল। বৃদ্ধা বলতে লাগলো, 10-12 বছর আগে আমিও তোমার মতো একটা যুবতী মেয়ে ছিলাম।
এমন বুড়ো মানুষদের মতো চেহারা ছিল না। তোমার মতো অতটা হয়তো সুন্দরী ছিলাম না, তাই বলে দেখতে একেবারে খারাপও ছিলাম না। নাম ছিল দীপালি, গরিব হিন্দু পরিবারের মেয়ে। এইচএসসি পর্যন্ত লেখাপড়াও করেছিলাম। সংসারে সচ্ছলতা আনতে শহরে এসে সিটি হসপিটালে নার্সের চাকরি নিই। সব ভালোই চলছিল। তখন সিটি হসপিটালে মর্গের কেয়ারটেকারের কাজ করত শুকুর নামে একজন। আমি তাকে শুকুর ভাই বলে ডাকতাম। মহিষের মতো বলশালী চেহারার লোক। যে কেউই প্রথম দেখাই বুঝতে পারবে লোক বেশি সুবিধের নয়। অবশ্য আমি তখন বুঝতে পারিনি। রাতের বেলা সে মর্গের ভিতর বসে মদ টদ খেত। মাঝে মাঝে লুকিয়ে শুকিয়ে তার দু একজন বন্ধু বান্ধবও নিয়ে আসতো। মর্গের ভিতরে বসে তারা মদ খেত, তাস খেলতো, হাসি ঠাট্টা করত। মর্গের নিরিবিলি পরিবেশ হয়তো তাদের কাছে মদ খাওয়া, জুয়া খেলার জন্য আদর্শ জায়গা ছিল। অবশ্য এসব আমি কিছুই জানতাম না, পরে জানতে পারি। মাত্র তো কিছুদিন হয়েছিল নার্সের চাকরিটা নিয়েছিলাম। এক রাতে, রাত 1:30 কি 1:45 বাজে, কেবিনের এক পেশেন্টকে ইনজেকশন দেবার ছিল। ইনজেকশন দেওয়া শেষে করিডোর ধরে ফিরছি। শুকুর ভাইকে দেখতে পাই। সে হন্তদন্ত হয়ে ছুটে এসে উত্তেজিত গলায় বলল, দীপালি, আজ সন্ধ্যায় মর্গে যে রাস্তা লেখা হয়েছে সেই লোকটা বোধহয় মরে নাই। 2-1 বার গোঙানির মতো শব্দ করেছে। তুই এসে একটু পরীক্ষা কইরা দেখবি। এত রাইতে ডাক্তারদের জানাইলে ধমক খাইতে হইবে। ডাক্তারগুলান হয়েছে সব 1 নম্বরের হারামি। আমি কিছু না ভেবে বলি, ঠিক আছে চলেন গিয়ে দেখি। শুকুর ভাইয়ের সঙ্গে গিয়ে মর্গে ঢুকি। সে যে লাশটাকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দেয়, সেই লাশটার হাতের নাড়ি ধরে দেখতে থাকি। অবাক হয়ে যাই। সত্যি লাশটার পালস পাওয়া যায়। এর মানে লোকটা জীবিত। উত্তেজিত গলায় বলি, শুকুর ভাই, এখনই ডাক্তারদের জানাতে হবে, এখনই, লোকটা জীবিত। শুকুর ভাই হা হা করে হাসতে থাকে। অবাক হয়ে আমি তার হাসিরত মুখের দিকে তাকাই। ঠিক তখনই স্ট্রেচারে শোয়া লাশ মনে করা লোকটার হাত আমার খুব চেটে ধরে। শুকুর ভাই হাসতে হাসতে বলে, ওই দেখ, আরো একটা লাশ জায়গা উঠছে। তাকিয়ে দেখি সত্যি পাশের স্ট্রেচারে আরও একটা লাশ সাদা কাপড় ঠেলে উঠে বসেছে। ততক্ষণে আমি বুঝে যাই এরা কেউই লাশ নয়, এদের মতলব খারাপ। আমি চিৎকার দেওয়ার আগেই শুকুর এসে আমার মুখ চেপে ধরে। 3 জন মিলে সেই মর্গ রুমেই কতগুলো লাশের সামনে সারা রাত ভোর আমাকে পালাক্রমে ধর্ষণ করে। বাধা দেওয়ার কেউ থাকে না। ওই 3 জন ছাড়া যারা থাকে তারা তো সবাই লাশ। রুমা কণ্ঠের সহানুভূতি নিয়ে বলে উঠল, তুমি এদের বিরুদ্ধে কিছু করলে না? কি আর করবো বলো, আমার মতো গরিব ঘরের অসহায় একটা মেয়ের পক্ষে কী বা করবার আছে? হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই, তারা তদন্তের ব্যবস্থা নেয়। শুকুর প্রমাণ করে দেয় সেই রাতে সে হাসপাতালেই ছিল না। সন্ধ্যা রাতেই মায়ের অসুখের কারণে ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছিল। উল্টে আমি খারাপ চরিত্রের মেয়ে মানুষ, তার সঙ্গে সেই 2 জন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আমি নাকি টাকার বিনিময়ে এরোর সাথে রাত কাটাই।
সেই রাতে ওদের সঙ্গে কাটিয়েছি। এক অটোরিকশাওয়ালা এসে সাক্ষ্য দেয় সেই রাতে রাত 2টোর দিকে তার অটোরিকশায় করেই ওই দুজনের সাথে ফকিরাপুলের এক বাসায় যাই। খুব ভোরে হসপিটালে ফিরে আসি। সব শুনে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে হাসপাতাল থেকে বের করে দেয়। এক বুক কষ্ট, লজ্জা আর অপমান মাথায় নিয়ে গ্রামে ফিরে আসি। ভাবি আত্মহত্যা করে এই কষ্ট, লজ্জা আর অপমানের হাত থেকে মুক্তি নেব। আবার ভাবি যারা আমার এমন সর্বনাশ করলো তাদের কিচ্ছু হবে না, তারা এভাবে পার পেয়ে যাবে। প্রতিশোধ নিতে কি করতে পারি আমি? কেউ কি আছে আমার হয়ে ওদেরকে শাস্তি দেবে? মনে পড়ে এক তান্ত্রিকের কথা, যাকে সবাই শ্মশান তান্ত্রিক নামে চেনে। আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর পাড়ে একটা শ্মশান আছে। সেই শ্মশানেই শ্মশানতান্ত্রিক থাকে। শ্মশানতান্ত্রিককে গ্রামের কেউ ভালো চোখে দেখে না, সবাই তাকে ভয় পায়, ঘৃণা করে। সে খুবই ভয়ঙ্কর এক তান্ত্রিক, জাদুটোনা, তন্ত্রমন্ত্র, বান মারতে জানে। সে কোনো পোশাক পরে না, উলঙ্গ অবস্থায় থাকে, শুধুমাত্র গায়ে চিতার ছাই মেখে রাখে। দিনের বেলা তাকে দেখা যায় না, শ্মশানের পাশের বিশাল বনের মধ্যে লুকিয়ে থাকে, রাতে বেরিয়ে আসে। শ্মশান পোড়ানো সব দেহের রয়ে যাওয়া অবশিষ্ট পোড়া ঝলসানো মাংস খেয়ে বেঁচে থাকে। সব সাধনা করে। সব সাধনা করতে কুমারী মেয়েদের মৃতদেহ লাগে। কুমারী মেয়েদের মৃতদেহের বুকের উপর বসে এই সাধনা করতে হয়। তার কিছু গোপন ভক্ত অনুরাগীও আছে, তারাই কুমারী মেয়েদের মৃতদেহ জোগাড় করে দেয়। মনে হয় খবর থেকে চুরি করে আনে, অথবা অন্য কোনোভাবে। গ্রামের বেশিরভাগ মানুষের ধারণা সুবিধে মতো কোনো কুমারী মেয়েকে একা বাগে পেলে হত্যা করেও সব সাধনায় লিপ্ত হতে দ্বিধাবোধ করে না তান্ত্রিক। এক গভীর রাতে গোপনে সেই তান্ত্রিকের কাছে যাই। আমার সাথে যে অন্যায় হয়েছে সব তাকে জানাই। প্রতিশোধ নিতে তার সাহায্য চাই। সব শুনে তান্ত্রিক সাহায্য করতে রাজি হয়। তান্ত্রিক গমগমে গলায় বলে, তোর প্রতিশোধ তুই নিবি, আমি শুধু তোর মধ্যে প্রতিশোধ নেবার ক্ষমতা দিয়ে দেব। শুরু হয় আমার গোপনে গোপনে যজ্ঞে বসা আর তন্ত্র মন্ত্রের সাধনা। সাধনার এক পর্যায়ে তান্ত্রিক বলে, এখন তোর শরীরে মৃত মানুষের রক্ত নিতে হবে, তাহলেই তুই প্রতিশোধ নিতে পারবি। আমি অবাক হয়ে বলি, মৃত মানুষের রক্ত? মৃত মানুষের রক্ত তো জমে যায়, সেই রক্ত কিভাবে নিজের শরীরে নেব? মৃত্যুর সাথে সাথেই রক্ত জমে যায় না। বুঝে যাই কি করতে হবে। তান্ত্রিককে আবার প্রশ্ন করি, মৃত মানুষের রক্ত শরীরে নিলে কি হবে? তাতে কিভাবে প্রতিশোধ নেওয়া হবে? মৃত মানুষের রক্ত শরীরে নেয়ার পর মৃত আত্মাদের তুই দেখতে পাবি, তাদের সাথে কথা বলতে পারবি, তারা তোর যে কোনো নির্দেশ পালন করবে, সব সময় তোর আশেপাশে থাকবে। মর্গরুমে যে লাশগুলোর সামনে তোকে লাঞ্ছিত করা হয়, সেই লাশেরাই তোর হয়ে প্রতিশোধ নেবে। আমি সুযোগের অপেক্ষায় থাকি, কবে একটা শুদ্ধ মৃত লাশের দেহ থেকে রক্ত বের করে নিজের শরীরে ঢোকাবো। গ্রামের কেউ অসুস্থ শুনলেই সেখানে ছুটে যাই। সবসময় অসুস্থ লোকটার পাশে পাশে থাকি, মৃত্যুর অপেক্ষা করি।
নার্সের চাকরি করতাম বলে অসুস্থ লোকের পাশে আমাকে পেয়ে সবাই খুশি হতো। অবশেষে একদিন সুযোগ এসে যায়। আমার চোখের সামনে একটা লোকের মৃত্যু হয়। দেরি না করে সবার অলক্ষ্যে মৃত লোকটার হাতের শিরায় সুই ঢুকিয়ে সিরিঞ্জ দিয়ে টেনে খানিকটা রক্ত নিয়ে নিজের শরীরে প্রবেশ করাই। তান্ত্রিকের কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়। মৃত মানুষের রক্ত শরীরে নেবার পর আত্মাদের দেখতে শুরু করি। প্রথমটায় বেশ ভয় লাগতো, পরে সব ঠিক হয়ে যায়। আত্মাদের কাছ থেকে জেনে নিই কিভাবে প্রতিশোধ নিতে হবে। আত্মাদের নির্দেশ মতো একদিন শহরে গিয়ে লুকিয়ে সিটি হসপিটালের মর্গে ঢুকে প্রত্যেকটা লাশের কানে কানে বলে আসি প্রতিশোধ নেবার কথা। পরের দিনই পেপারে দেখতে পাই সিটি হসপিটালের মর্গের ভিতর মর্গের কেয়ারটেকার সহ 3 জনের রহস্যজনক মৃত্যু। কেউ বলতে পারে না মর্গে তাদের ভাগ্যে কি ঘটেছিল। এদিকে আরেকটা ঘটনা ঘটে। তান্ত্রিক গ্রামের এক অল্প বয়সী কুমারী মেয়েকে একা পেয়ে ধরে নিয়ে গিয়ে হত্যা করে সব সাধনায় বসে। এই ঘটনায় সমস্ত গ্রামবাসী তান্ত্রিকের উপর ভয়ানক ক্ষেপে যায়। ক্ষোভে ফেটে পড়ে তারা। সবাই একত্রিত হয়ে সব সাধনারত অবস্থায় তান্ত্রিককে পাকড়াও করে ফেলে। সবাই মিলে খুব নির্মমভাবে তান্ত্রিককে মেরে ফেলে। মেরে তান্ত্রিকের লাশটা শ্মশানের মাটিতেই পুঁতে দেয়। আমার প্রতিশোধ নেওয়া শেষ হলেও মৃত আত্মারা আমার সঙ্গ ছেড়ে যায় না। শুরু হয় আমার অভিশপ্ত জীবন। যেন নরকের অভিশাপ নেমে আসে আমার উপর। আত্মাদের নিয়েই বাস, আত্মাদের নিয়েই থাকা। স্বাভাবিক জীবনযাপন বদলে যায়। নিজের চেহারাটা পরিবর্তন হতে থাকে। দিনে দিনে চেহারাটা প্রেতাত্মাদের মতো কুৎসিত রূপ নেয়। চুলগুলো বুড়ো মানুষদের মতো সাদা হয়ে যায়। গা থেকে আসে মৃত মানুষের দুর্গন্ধ। স্বাভাবিক কোনো খাবারও খেতে পারি না। খেতে গেলে বমি আসে। আমার লোভ জাগে মরা পচা খাওয়ার প্রতি। লোকালয় ছেড়ে থাকতে শুরু করি বিভিন্ন শ্মশানে, কবরস্থানে। সেসব জায়গায় আমি খুঁজে পাই আমার পছন্দের খাবার আর আত্মা সঙ্গীদের। জীবন্ত একটা প্রেতাত্মায় পরিণত হই। লোকে আমাকে দেখলে ভয় পায়, ঘৃণা করে, দূর দূর করে দাঁড়িয়ে দেয়। নরক জীবন থেকে মুক্তির উপায় খুঁজতে থাকি। বুঝতে পারি মৃত্যুই আমার একমাত্র পথ, কিন্তু মৃত্যুও আমাকে ধরা দেয় না। উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ি, চলন্ত গাড়ির নিচে চাপা পড়ি, কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিই, ট্রেনের নিচে কাটা পড়ি, কিন্তু কিছুতেই আমার মৃত্যু হয় না। মৃত্যু হবে কিভাবে? মৃত মানুষের রক্ত শরীরে নিয়ে আমি তো আগে থেকেই মৃত। ভাবি ওই অভিশপ্ত রক্ত শরীর থেকে বের করে ফেললেই বুঝি মৃত্যু হবে। নিজের মুখ, হাত পা নখ দিয়ে আঁচড়ে, খামচে, চিরে শরীর থেকে সব রক্ত বের করে ফেলতে চাই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শরীরের সমস্ত ক্ষত শুকিয়ে রক্ত বের হওয়া থেমে যায়। মৃত্যুর জন্য পাগলের মতো হয়ে উঠি। দিশেহারার মতো মুক্তির পথ খুঁজতে থাকি। এক সময় মনে হয় আমার এই অভিশপ্ত রক্ত অন্য কাউকে দিতে পারলেই বুঝি মুক্তি মিলবে। রুমা প্রধান্বিত গলায় বলে উঠল, তখন তুমি আমাকে ওই অভিশপ্ত রক্তের শিকার বানাও, নিজের মুক্তির লোভে অন্যের জীবনকে অভিশপ্ত করো। না, তাতেও আমার মুক্তি মেলেনি। শরীরটা ধ্বংস হয়েছে,
কিন্তু এখনো আমার আত্মার মুক্তি মেলেনি। রুমা গর্জে উঠল। তাতে কি, মাঝখান থেকে তুমি তো আমার জীবনটাও ধ্বংস করলে। এখন আমিও তোমার মতো একটা জীবন্ত প্রেতাত্মা হয়ে যাব। এখন আমি তোমার এবং আমার দুজনেরই মুক্তির উপায় জানি। রুমা ব্যগ্র গলায় বলল, কিভাবে কিভাবে এই অভিশপ্ত রক্ত থেকে মুক্তি মিলবে? যেহেতু আমি ওই শ্মশানতান্ত্রিকের নির্দেশে এবং তার মন্ত্রবল ব্যবহার করেই ওই অভিশপ্ত রক্ত শরীরে নিয়েছিলাম, তাই ওই রক্ত তাকেই ফিরিয়ে দিতে হবে। সেটা কিভাবে? তাকে তো গ্রামবাসীরা মেরে ফেলেছে। তান্ত্রিকের দেহাবশিষ্টের উপরে তোমার শরীরের খানিকটা রক্ত ফেললেই তাকে এই অভিশাপ ফিরিয়ে দেয়া হবে। রুমা তার বাবা মায়ের সাথে শিবপুর গ্রামে এসেছে। এটাই দীপালিদের গ্রাম। এই গ্রামের শ্মশানেই পুঁতে ফেলা হয়েছিল তান্ত্রিকের লাশটা। রুমা আর ওর বাবা মা গ্রামের লোকজনদের জিজ্ঞেস করে জেনে নিয়েছে শ্মশানের ঠিক কোন স্থানে তান্ত্রিককে পোতা হয়েছিল। দুজন মাটি কাটা কোদালিও ঠিক করে ফেলেছে। মাঝরাতে গোপনে কোদালিদের দিয়ে শ্মশানের সেই স্থানটা পোড়াবে। চারিদিক অন্ধকার, খা খা করছে, দমকা হওয়ার মতো হাওয়া বইছে। একটা হ্যাজাক বাতির আলোতে বলশালী দুই কোদালি তান্ত্রিককে পুঁতে ফেলা শ্মশানের সেই স্থানটা অতি দ্রুত তুলে ধরেছে। পাশে দাঁড়িয়ে রুমা আর রুমার বাবা মা সেসব দেখছে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখতে পাওয়া গেল তান্ত্রিকের মাথার খুলি আর হাড়গোড়। কোদালিরা পোড়া বন্ধ করল। রুমা ব্লেড দিয়ে তার হাত ছিঁড়ে হাড়গুলোর ওপর রক্ত ফেলতে লাগলো। প্রতিটি ফোঁটা রক্ত ঝরার সঙ্গে সঙ্গে রুমার মনে হতে থাকে তার শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে, ভেতর থেকে অভিশাপ বের হয়ে যাচ্ছে। রুমার শরীরের বেশ অনেকটা রক্ত তান্ত্রিকের হাড়গোড়ের ওপর ঝরানো শেষে কোদালিরা আবার জায়গাটা আগের মতো মাটি ফেলে ভরাট করে দিল। রুমা এখন পুরোপুরি অভিশাপ মুক্ত। এখন আর সে আত্মাদের দেখতে পায় না। ভুরু নামের পোষা কুকুরটার সঙ্গে এখন আবার তার আগের মতো খাতি। তার জীবনটা আবার খুশিতে আর আনন্দে ভরে উঠেছে। তার বিয়ের কথাবার্তা চলছে। গভীর রাত, বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। রুমা তার বিছানায় বেঘোরে ঘুমোচ্ছে। অনেকদিন পর আজ আবার রুমা একটা দুঃস্বপ্ন দেখেছে। স্বপ্নে সে শিবপুর গ্রামের শ্মশানটাকে দেখতে পাচ্ছে। সেখানেও সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে। ক্ষণে ক্ষণে বিজলি চমকাচ্ছে। বিজলি চমকানোর আলোতে দেখা যাচ্ছে শ্মশানের যে স্থানে তান্ত্রিককে পোতা হয়েছিল সেখানকার ভিজে নরম মাটি ঠেলে মাটির ভেতর থেকে একটা মানুষ উঠে আসছে। বাস্তবে কি রুমার কাছ থেকে অনেক দূরের শিবপুরের সেই শ্মশানে একটা মানুষ মাটি ফুঁড়ে আসছে। এই মানুষটাই শ্মশান তান্ত্রিক। সে পুনর্জীবন লাভ করেছে। তার মৃত হাড়গোড়ের ওপর রুমার শরীরের অভিশপ্ত রক্ত পড়ার পর থেকে তার দেহে আবার নতুনভাবে গড়তে শুরু করে দিয়েছে। আজ এই ঝড় বৃষ্টির রাতে সে পুনর্জন্ম লাভ করল। এখন তার ক্ষমতা আরো বেড়ে গেছে। ইচ্ছে করলে সে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবে। তার ক্ষমতা আরো বাড়াতে, সমস্ত পৃথিবীকে বশে আনতে, অমর হওয়ার জন্য তাকে আবার সব সাধনা করতে হবে। সবচেয়ে ভালো হয় যে মেয়েটার শরীর থেকে অভিশপ্ত রক্ত পেয়ে পুনর্জন্ম লাভ করেছে সেই মেয়েটাকেই সব সাধনায় ব্যবহার করতে পারলে। মেয়েটা কুমারী। প্রয়োজনে মেয়েটার বিয়ের পাত্র সেজে সে মেয়েটাকে হাসিল করবে।